নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা 19th অক্টোবরের ভিডিও। এতদিন আগের ভিডিও কেন শেয়ার করছি, কারণ দিনটা একটু স্পেশাল ছিল। এই দিন ছিল শ্রেয়া ঘোষালের কনসার্ট, তো সেটাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা দেখতে গিয়েছিলাম। সেগুলো ধীরে ধীরে আমি শেয়ার করব আজ সকালে, তাই তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। তো প্রথমে রান্না করছি লাল শাক, যার জন্য সর্ষের তেলে একটু বাদাম ভেজে তুলে রাখবো। লাল শাকটা আমি জেনারেলি বাদাম ভাজা এবং পোস্ত দিয়ে করি, খেতে খুব ভালো হয়। এর সঙ্গে আরেকটাও রেসিপি শেয়ার করব, যার জন্য এই যে ননস্টিকের কড়াইটা গরম করতে দিয়েছি, সেটা হলো ট্যাংরা মাছের চচ্চড়ি, আলু বেগুন আর ধনেপাতা দিয়ে। এটা ভালোভাবে করতে পারলে এত ভালো খেতে হয়, আমার শাশুড়ি মায়ের থেকে শেখা। তো উনি ওনার শাশুড়ির থেকে শিখেছিলেন একটা বাংলাদেশি রান্না, কিন্তু অসাধারণ খেতে হয় যদি ঠিকঠাক রান্না করা যায়। তো লাল শাকের জন্য আমি বাদামটা যে তেলে ভেজেছিলাম সেই তেলটাতেই এবার 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর রসুন ফোড়নে দিয়ে একটু নাড়াচাড়া করে লাল শাকটা দিয়ে দিলাম। এরপর একটু লবণ ছড়িয়ে নাড়াচাড়া করে লাল শাকটা চাপা দিয়ে দেবো। ওটা সেদ্ধ হতে থাকবে, ততক্ষণে আমি এদিকে ট্যাংরা মাছটা ভাজতে দেবো। তেলের জন্য আমি সবসময় ভালো তেলই ইউজ করি, যেমন ইঞ্জিনের সর্ষের তেল, ওদিকে সানফ্লাওয়ার অয়েল হচ্ছে সানড্রপে। তো একটু তেলটা দামি পছন্দ করি আর খুব কম পরিমাণে ইউজ করবার চেষ্টা করি। এই দেখুন, ট্যাংরা মাছগুলো ছেড়ে দিয়েছি। এবার ট্যাংরা মাছ বা পাবদা মাছ যেগুলো বেশি তেল ছিটকায়, সেগুলোকে ভাজতে গেলে আপনার মাছের গায়ে তেল মাখিয়ে রাখলে, নুন হলুদ এবং তেল মাখিয়ে রাখলে আপনার মাছের তেল ছিটকাবে কম। তো এদিকে আমি শাকটা মাঝে মাঝে নেড়ে নিচ্ছি, নাড়াচাড়া, কয়েকটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, আর এদিকে ট্যাংরা মাছগুলো ভাজতে থাকবে। এই সময় আমি কয়েকটা আগের দিন বকফুল কিনে এনেছিলাম। বেসন দিয়ে সেই বকফুলগুলো ভেজে নেব, কারণ ফ্রিজে অলরেডি ডাল ছিল, তো ডালের সঙ্গে বকফুল ভাজা দারুণ একটা রেসিপি হবে। এর জন্য যত পরিমাণ চালের গুঁড়ো ঠিক তত পরিমাণই বেসন মেশাতে হবে, কারণ বেসন আর চালের গুঁড়ো সম পরিমাণে মেশালে যেমন ওটা ক্রিস্পিও হবে, আবার খেতেও ভালো হবে। এর সাথে আপনার বেসনের সাথে, যেমন প্রত্যেকে সবাই জানেন, তাও আমি শেয়ার করছি যদি কেউ নতুন হয় তাদের জন্য, পরিমাণ মতো লবণ, একটু গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলে ভালো লাগে, হলুদ গুঁড়ো, আর সামান্য 2-4 দানা চিনি দিয়ে আপনি একটা ব্যাটার তৈরি করে নিয়ে বকফুলগুলো একটা একটা ভেজে মাখিয়ে তেলে দিয়ে ভেজে নিলেই হলো। বকফুলগুলো ভাজার জন্য ননস্টিক প্যানে আমি সর্ষের তেল আর সাদা তেল সম পরিমাণে দিয়ে, বেশি তেল দেব না, অল্প তেলেই এপিট ওপিট করে হালকা আঁচে, একদম হালকা আঁচে ভাজতে হবে, যাতে করে ভেতরে জিনিসটা সেদ্ধ হয়ে যায়। আঁচ যদি কমানো না থাকে বা তেল যদি বেশি গরম হয়ে যায়, তাহলে ভেতরে কাঁচা থেকে যাবে, বাইরে থেকে ব্যাটারটা পুড়ে যাবে। সেই জন্য যে কোনো এই ধরনের ফ্রাইং প্যানে বা ফ্রাইংয়ের জিনিস করতে গেলে, যেগুলো ব্যাটার দিয়ে ফ্রাই করতে হয়, সেগুলো সবসময় একদম মিডিয়াম থেকে লো আঁচে ভাজতে হয়। তো একসঙ্গে অনেকগুলো বকফুল ভাজা হয়ে যাবে।
শাকটাও অলমোস্ট ভাজা হয়ে এসছে। এদিকে ট্যাংরা মাছগুলোও ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজতে হয় না, মানে মরমরে করে ভাজতে হয় না, দুপিঠ একটু লাল লাল করে ভেজে নিলেই হবে। এবার ওই ভাজা তেলেই যেটুকু তেল পড়ে থাকবে ওর মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে দিতে হবে পেঁয়াজ কুচি ও রসুন কুচি। তো আমরা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, ওই জন্য কাঁচা লঙ্কা একটু বেশি পরিমাণেই দেওয়া হলো। এই রান্না করতে করতেও কিন্তু আমি ঈশ্বরের নাম নিতে ভুলি না। যখনই মনে পড়ে, হ্যাঁ ভুলে যাই মাঝে মধ্যেই, কিন্তু যখনই মনে পড়ে এতে কিন্তু যে কাজই করছেন সেই কাজটাই অতি উত্তম হবে, মানে রান্নাটাও স্বাদে বর্ণে আরও সুন্দর হয়ে উঠবে। যাই হোক, এই যে পেঁয়াজ রসুন ভালো করে লাল লাল করে ভেজে নেব, আর ওদিকে শাকটাও নাড়তে থাকছি। শাকের জল মরা অবধি নাড়তে হবে। এবার একটু পোস্ত ছড়িয়ে দেবো, কারণ শাকে যদি আপনি লাস্টে আমি এই কাঁচা বাদামগুলো ছড়িয়ে দিলাম, পোস্ত ছড়িয়ে দিয়েছিলাম আগেই। আর খুব বেশি শুকিয়ে গেলে কি হবে, খেতে ভালো লাগবে না। জলটা একটু হালকা থাকবে শাকের, ওই যে জল বেরোবে তাই দিয়েই শাকটা সুন্দর সেদ্ধ হয়ে যায়। আর ওদিকে বকফুলগুলো উল্টে দিলাম। একে অপরের সঙ্গে আটকে গেছে ঠিকই, কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেলে তখন আলাদা করে নিলেই হবে। আর এবার এদিকে পেঁয়াজ রসুন লাল লাল হয়ে গেছে বলে আলু বেগুনগুলো একসাথেই দিয়ে দিলাম। এগুলো একসাথে দিলে কোনো অসুবিধে হবে না, কারণ হয়তো বেগুনগুলো একটু তাড়াতাড়ি গলে যায়, কিন্তু যেহেতু চন্দ্রমুখী আলু ওই জন্য প্রবলেম হয় না। এবার পরিমাণ মতো লবণ আর হলুদ ছড়িয়ে দিলাম। এতে আর কিছুই পড়বে না, পেঁয়াজ রসুন হলুদ আর লবণ আর অল্প সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু কাঁচা লঙ্কা অনেকগুলোই দিয়েছি সেই জন্য গুঁড়ো লঙ্কা সামান্য পরিমাণে স্বাদের জন্য দেওয়া হলো। ওদিকে শাকটা হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম। যেহেতু স্টিলের কড়াই ওই জন্য খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর বন্ধ করে দিলাম, আর একটু জল যেটুকু সামান্য আছে সেটা টেনে যাবে ওই কড়াতে থাকলে। এদিকে আমি আলু বেগুনগুলো নেড়ে নিচ্ছি। বকফুলগুলো কমপ্লিট হয়ে গেছে, ওই জন্য উল্টে পাল্টে দেখে নিচ্ছি, আর একে একে এবার কেটে কেটে আলাদা করে দিচ্ছি। শাকটা নামিয়ে নিলাম কাঁচের পাত্রে। তো আমি জেনারেলি যেগুলো শুকনো শুকনো রান্না হয় সেগুলোকে কাঁচের পাত্রেই রাখি, কারণ মাইক্রো ওভেনে গরম করতে পরে সুবিধে হবে। এদিকে আলু বেগুনগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, ওই জন্য অল্প পরিমাণে একটু জল অ্যাড করে সিদ্ধ হবার জন্য চাপা দিয়ে দেবো। এটা যখন প্রায় 90% সেদ্ধ হয়ে যাবে তখন মাছগুলো দিতে হবে। এবার এটাকে ছোট গ্যাসে ট্রান্সফার করে দিলাম, কারণ এখানে একটু পরোটা ভেজে নেব। রিমো পরোটা খেতে চাইছিল। তো যাই হোক, আমরা হালকা মুড়ি টুড়ি খেয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি, কারণ আজকে আবার বেরোনো আছে, তাই তাড়াতাড়ি খেতে হবে। তা রিমো বায়না করছে বলে ওকে 2-3টে পরোটা করে দিচ্ছি। আমি যখনই পরোটা বানাই জেনারেলি 3 কোনা পরোটাই বানাই। পরোটা বেলার সময় আমি তেল দিয়ে বেলি, কিন্তু আটা আর তেল দিয়ে, কিন্তু যখন পরোটা ভাজি তখন আমি ঘি দিয়েই ভাজি। তো আগে যেরম বলতো ঘি খাওয়া ঠিক নয়, ইদানিং আবার অন্যরকম শুনছি যে ঘি খাওয়া নাকি খুবই ভালো, ইভেন হার্টের জন্যও ভালো, তেলের চেয়ে ঘি খাওয়া ভালো। তো সেই জন্য আমি এখন ঘিয়ের ব্যবহার করি, এবং পরে আপনাদের সাথে শেয়ার করব আমি কোন ঘিটা ইউজ করি, কারণ লোকালি যে ঘিগুলো পাওয়া যায় জেনারেলি ওগুলো ভালো হয় না। তো আমি ওই জন্য ভালো ঘি ইউজ করার চেষ্টা করি। এদিকে আলু বেগুন প্রায় সেদ্ধ হয়ে গেছে। আলুটা চিপে দেখে নিলাম যে হ্যাঁ প্রায় সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য এবার মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো ভালো করে মিশিয়ে দিলে মাছের টেস্টটা এই তরকারির মধ্যে ঢুকে যাবে। এটা অতি সহজে রান্না হয়, কিন্তু খেতে ভীষণ ভালো। এই দেখুন লাস্টে ধনেপাতা ছড়িয়ে নিচ্ছি। ধনেপাতাটা আর একটু বেশি হলে ভালো হতো, আর তাই আফসোস করছিলাম, কিন্তু যাই হোক টেস্টে খুব একটা খারাপ হয়নি, ভালোই হয়েছিল।
যে রেডি হয়ে গেছি কনসার্টে যাব বলে। এই গাউনটা খুবই সস্তায় অ্যামাজন থেকে কিনেছিলাম অনেক দিন আগে, তা আজকে ভাবলাম ওটাই পরি। তো এই কনসার্টে, শ্রেয়া ঘোষালের কনসার্টে টিকিট পেয়েছিলাম আমার এক ননদের কাছ থেকে। ওই ননদ আর মেয়েকে আগে পিক আপ করবো, তো ওর অফিসের থ্রু দিয়েই স্পেশাল টিকিট, এবং গোল্ডেন গ্রুপে বসেছিলাম, মানে অনেকটাই সামনে থেকে দেখেছি। আর এর জন্য ওকে অসংখ্য ধন্যবাদ। এত ভালো কনসার্ট আমি কোনোদিন দেখিনি, কারণ এর আগে অনেক ছোটবেলায় একবার নচিকেতার কনসার্ট দেখেছিলাম, কিন্তু এত ভালো, এত সুন্দর ছিল না। শ্রেয়া ঘোষাল অসাধারণ। বাঙালি হিসাবে আমরা গর্বিত অনুভব করি তোমার জন্য। আর অসাধারণ গলা। তো সে পুরো 6টা থেকে শো হবার কথা, স্টার্ট হবার কথা ছিল। তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে টিকিট ছিল। যদিও আমরা 2-2:30 নাগাদ রওনা দিয়েছিলাম, কিন্তু ননদকে তুলে যেতে যেতে একটু দেরি হয়ে গিয়েছিল। যাই হোক, কোনো আফসোস নেই। 6টা থেকে রাত্রি 10:30, 11:45 অবধি টানা কনসার্ট চলে, এবং মন্ত্রমুগ্ধের মতো প্রত্যেকে দর্শক আসনে বসেছিল, একজনও বেরিয়ে যায়নি। মানে আমি এরকম এই অভিজ্ঞতা মুখে বলে বোঝাতে পারবো না। যারা যারা দেখেছেন জানেন। এবার থেকে রেগুলার এরকম কনসার্ট হলে নিশ্চয়ই যাব। তো এই আমরা পৌঁছে গেছি, গোল্ড গ্রুপের টিকিট পরে আমরা ঢুকে গিয়েছিলাম। তো রিমো খুবই আনন্দ পেয়েছে। তো প্রথমে যখন স্টার্ট হলো, এন্ট্রি হলো, তখন ওই মিউজিকের এতে আমরা প্রত্যেকে মানে সে বর্ণনা করতে পারবো না, এত ভালো লেগেছে। তো এরপর আপনারা দেখতে থাকুন শ্রেয়া ঘোষালের কনসার্ট। আমি যে কয়েকটা গান এখানে শেয়ার করেছি, অসংখ্য গান গেয়েছিল। আমরা 5 জন, ননদ, ননদের মেয়ে পুপু, রিমো, আমি, রনি, সবাই দারুণ এনজয় করেছি। আর একটাও বোধহয় সিট খালি ছিল না, একদম ফুল প্যাকড আপ ছিল। আমার মোবাইলের সাউন্ডে রেকর্ড করা, তাই অতটা ভালো হয়তো বোঝা যাবে না। সামনে থেকে অসাধারণ ছিল।
জোড়াবে